তারা গরিব, আমরা এখন পুরো গরিব হয়ে গেছি। মন থেকে আমি আনন্দ, উপর দিয়ে আনন্দ করি, কিন্তু ভিতরটা আমার বুক ফেটে যায়, খুব কষ্ট হয়, কাউকে বোঝাতে পারি না। তার জন্য আমার হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আমি কামনা করি সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আমি রান্নাটা শুরু করেছি একমাত্র এই আমার মা এই দিনে গত বছরও বেঁচে ছিল। এই শীতের দিনে আমি তাড়াতাড়ি করে সব বাড়ির থেকে রান্নাবান্না কাজকর্ম সেরে আমি আমার মাকে স্নান করাতে যেতাম। আমার মা ভালোই সুস্থ ছিল। এই শীতকালে, এই মাসে, পৌষ মাসের দিন আমার বোনের হঠাৎ স্ট্রোক হয়েছিল। স্ট্রোক শুনে আমার বোনকে ডাক্তার বলেছিল, 3 দিন অজ্ঞান হয়েছিল। ডাক্তাররা বলেছিল যে 72 ঘন্টা টাইম না গেলে আমরা কিছু বলতে পারবো না। আমার মা ওই চিন্তায় আমার মা অসুস্থ হয়ে পড়েছিল। তখন আমার মা বিছনা শয্যাশায়ী হয়ে গেছিলো। তখন আমি গিয়ে স্নান টান করাতাম। আমার ভাই বৌদিরাও যত্ন করতো। পাশে আমার মাসি আছে, মাসিরা সবাই মিলে গিয়ে আমার মাকে সবাই যত্ন করতো। আমি ওই দিন যেতাম, মাকে গিয়ে স্নান করাতাম। সেই দিন এখন শীতকাল এসছে, আমার খুব মনে পড়ে মার কথা। এই দুপুর হলে ওই সময়টা আসলেই মনে হয় কি আমার মা এখনও বেঁচে আছে, আমি আমার মাকে স্নান করাতে যাব। খুব কান্না পায় মার জন্য। তার জন্য এদিক ওদিকে আমি অনেক জায়গা ঘুরতে যাই। পুজোর সময় আমি কোথাও বেরোইনি। দুর্গাপূজা গেলেও দুর্গাপূজার সময় আমি কোথাও যাইনি। এইভাবে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তারপরে আমার স্বামী, আমার ছেলেমেয়েরা আমাকে নিয়ে ঘুরতে এখন বলে, মা তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। এদিক ওদিক ঘোরাতে নিয়ে যায়, তবুও আমি মার কথা ভুলতে পারি না। যেখানেই যাই মার কথা খুব মনে পড়ে। আর একটু বয়স্ক লোক দেখলেই ভাবি আমার মা তো বয়স হয়ে গেছে, তেমন বয়স হয়নি, আরও 5টা বছর যদি বেঁচে যেত ভালো তো। আমার মা খুব আশা ছিল আরও কটা বছর বেঁচে থাকতে, একদম মরতেই চায়নি আমার মা। কল্যাণী হাসপাতালে ভর্তি ছিল। হঠাৎ করে আমার মার দিদিবাড়ি গিয়েছিল। হঠাৎ করে দিদিবাড়ির থেকেই সামান্য একটু বমি হয়েছিল, তখন বনগাঁ হাসপাতালে ভর্তি করিয়েছিল। ওখান থেকে কল্যাণীতে আনলো। মাকে শেষবারের মতো দেখেছি সোমবারের দিন দেখতে গিয়েছিলাম। মা শুক্রবারে ভর্তি হয়েছিল, শনিবারে গিয়েছিলাম, সোমবার দিনও গিয়েছিলাম মাকে ইকো করাতে। তখনও মা বলছে আমি তো সুস্থ, আমার কিছু হয়নি, আমার কি হয়েছে রে। আমরা তখনও বুঝতে পারিনি যে আমার মার কী হয়েছে। আমার মা বাড়ি আসবে মঙ্গলবার দিন, বুধবার দিন সবাই বলেছে বাড়িতে এনে মাকে ভালো নার্সিংহোমে ভর্তি করাবে, দেখাবে। মার প্রিয়জনরা সব আনতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। গাড়িটারিও ঠিক হয়ে গেছে। হঠাৎ করে বুধবার 1 মে 7:30টার সময় খবর আসলো যে আমার মা আর নেই, আমার মা এই পৃথিবী থেকে চলে গেছে। তখন আমি রান্না করছিলাম, তখন শুনে আমাদের পাতলার থেকে আমাদের মাটি সরে গেছে। যে কি কষ্ট যখন মার কথা শুনলাম যে আমাদের মা আর আমাদের মধ্যে নেই, আমার মা চলে গেছে। আমার মার খুব ইচ্ছা ছিল বাড়িতে আসবে, সবাইকে দেখবে। আমার মাও বুঝতে পারিনি। ওই দিন মার রাতে জ্বর এসেছিল, জ্বর এসে আমার মা একদম 7:30টার সময় সকালবেলায় মা আমাদের ছেড়ে, সবাইকে ছেড়ে চলে গেল। মা বুঝতে পারলো না। মার অনেক আশা ছিল বাড়িতে আসবে, খুব আনন্দ করছিলাম আমি বাড়িতে যাব, আমাকে নিতে আসবে আমার প্রিয় মানুষ, নাতি জামাই, ছেলের বউ, সবাই খুব ভালোবাসতো সবাইকে। মা খুব ভালোবাসতো। তারপরে আমার মাকে যখন লরিতে করে সাদা কাপড় দিয়ে ঢাকা মাকে আনলো, দেখে ওই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলাম না। কি যে কষ্ট, মা বাবা চলে গেলে। তাই বলছি, যাদের বাবা আছে তোমরা সবাই মা বাবাকে যত্ন করো। মা বাবা হলো বড় সম্পত্তি। টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই না। মা বাবা জীবনে যদি না থাকে তারা গরিব, আমরা এখন পুরো গরিব হয়ে গেছি। মার কোনো আদরও পাই না, মাকে ডাকতেও পারি না, মার মুখটাও দেখতে পারি না। কত কষ্ট লাগে সেটা আমিই জানি। অনেক জায়গায় এখন তার জন্য এদিক ওদিক আমার স্বামী, আমার ছেলেমেয়েরা ঘুরতে নিয়ে যায় আমাকে একটু ভালো রাখার জন্য।
মন থেকে আমি আনন্দ, উপর দিয়ে আনন্দ করি, কিন্তু ভিতরটা আমার বুক ফেটে যায়, খুব কষ্ট হয়, কাউকে বোঝাতে পারি না। তার জন্য আমার মেয়ে আমাকে বললো যে মা, তুমি তো দিদাকে বলতে পারছো না, তুমি রান্না বান্না করো, রান্নার মধ্যে ব্যস্ত থাকো। সকালে আর রান্না করি, কিন্তু দুপুরে রান্নাটা কম হয়, তার জন্য আমি এই রান্নার পদ্ধতিটা বেছে নিলাম। আপনাদের সাথেও শেয়ার করতে চাই রান্নারগুলো, আপনারা দেখবেন। আমার মা যা অনেক কিছু খেতেই ভালোবাসতো, মাঝে মাঝে রান্না করি, সেগুলো মনে পড়ে, মাকে দিতে পারি না, মা খেতে পারে না। মার মুখটা সবসময় মনে পড়ে। যাদের চলে যায় তারা জানে যে মা বাবা কি জিনিস, যাদের সামনে থেকে ছেলে মেয়ে চলে যায়। মম্মি থেকে যারা মেরেছে এইভাবে, তার মা যতই আন্দোলন করুক কিছুই তো হলো না, সব চাপা পড়ে গেল। তার মা বাবা জানে কত কষ্ট, তারা জীবন্ত একটা লাশ হয়ে বেঁচে আছে। তাদের এখন মেয়ে বড় ডাক্তার হয়েছিল, ডাক্তারি করতে কত আনন্দ করতে হতো, সামনে বিয়ে হয়েছিল, কিন্তু সব শূন্য হয়ে গেলো, কিছুই হলো না। একটা মেয়ে ডাক্তারি পড়তে গেলে তার কত পরিশ্রম করতে হয়, কত কষ্ট হতে হয়, মা বাবারও অনেক টাকা পয়সা খরচ করতে হয়, পরিশ্রম করতে হয়। একটা মেয়ে এত কষ্ট করে ডাক্তার হলো আমাদের কাছে ভগবান, আমাদের জীবন বাঁচিয়ে দেয়। সব ডাক্তার না, কিছু কিছু ডাক্তার আছে মেরে ফেলে। মমিতা ছিল আমাদের কাছে ভগবান, ভগবানকেই মেরে ফেললো। তাই বলছি, তোমরা দুষ্ট লোক যারা, যাদের মনে এরকম মানসিকতা আছে, তোমরা এরকম করে মেয়েদের ধর্ষণ করে তাদের মেরে ফেলো না, তাদের বাঁচতে দাও। সবার বাঁচার অধিকার আছে এই পৃথিবীতে। অকালে মেয়েটার জীবনটা নষ্ট করে দিলে, মা বাবার কত আশা ভরসা ছিল, আনন্দ ছিল। মা বাবাকে এখন জীবন্ত লাশ, তারা জীবন্ত লাশের মতো বেঁচে আছে, তাদের যেতে হয় এখন কোর্টে। এটা কি তাদের পাওনা ছিল? কিছুতেই ছিল না তাদের পাওনা। আন্দোলন হলো জাস্টিস চাই। কি হবে? কিছুই হবে না, জানি কিছুই হলেও হবে না। এদের সুস্থভাবে বাঁচতে দাও। অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন আমি আর কিছু বলছি না। আমি এখন রান্নায়, আমার এই মাকে ভুলতে তো পারবোই না কোনোদিন, তাই আমি এই রান্না শুরু করছি, আপনারা দেখবেন। নমস্কার।